হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। মাঝখানে না মাম্মা মাম্মা করে ডাকছিল, মাম্মা করছিল না। মাম্মা যদি একবার এখান থেকে উঠে যায়, মাম্মা যদি একবার উঠে যায়, আজকে আমাদের ডে 3। তোমরা লিফটে যাও, আমরা সিঁড়িতে। চলো চলো চলো, সিঁড়ি দিয়ে চলো, আবার সিঁড়ি দিয়ে যাবো আমরা। ও টাটা করছো, টাটা করছো, চলো 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 চলো। আমাদের 304-5 এই যে টেবিল বুক করা। মামা বসে পড়ো তোমার। আজকেও ব্রেকফাস্টে সেমই আছে আই থিঙ্ক। চলো তাড়াতাড়ি নিয়ে নাও। এখানে দেখি, ও এটাও সেমই আছে, জ্যামগুলোও সেম আছে। চলো নিয়ে নাও, চটপট সবাই খাবার নিয়ে নাও, চটপট। চলো 9টা বাজে, যেতে হবে তো। বাবালি, তোমরা এখন খেয়ে উঠে ঘুরছো? হ্যাঁ, চড়ে বেড়াচ্ছ, তুমি চড়ে বেড়াচ্ছ, তুমি তো চড়ে বেড়াচ্ছ। বাবা কোথায় গেল রে? ওই দেখো কোথায় গিয়ে লুকিয়ে বসে আছে। কি সুন্দর লাগছে যে জায়গাটায় বসে আছিস তুই। একটা ফটো তুলে দি। বাবা আবার পোজ দেয়। আমাদের সবারই সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আর আজকে ভীষণ সুন্দর রোদ উঠেছিল, তো সবাই মিলে একটু বাইরে সময় কাটালাম। আর এদিকে আমরা মোটামুটি একটু রেডি হয়েই নেমেছিলাম রনিকে গিয়ে বাকিটা রেডি করে দেব। অলরেডি 9টা বেজে গেছে। আজকে আমাদের 10টার মধ্যে এখানে চেক আউট। হোটেলগুলোতে সাধারণত এই 10টা-11টার দিকেই চেক আউটের সময় থাকে, তবে এই হোটেলটায় একটা সুবিধে আছে, আপনি চাইলে লাগেজগুলো এই হোটেলে জমা রেখে কোথাও ঘুরতে যেতে পারেন। তো আমরাও এখন সেটাই করব। আর এই দেখুন, খেয়েছে কম, জামায় ফেলেছে বেশি। সারাক্ষণ ও নিজে হাতে খাওয়া চাই, আর সমস্ত কিছু জামা কাপড়ে মাখায়। চলুন ওপরে এসে গেছি, একবার শেষবার ঘরটা ভালো করে দেখে নিই। জিনিসপত্র সব মোটামুটি কালকে রাতেই গুছিয়ে রেখেছিলাম, তবে শেষ মুহূর্তের কিছু প্যাকিং তো থাকেই, সেগুলো এখন টুকটাক করে নেব। আর ঘরটা একবার ভালো করে দেখে নিতে হবে কোথাও কিছু পড়ে রইল কিনা, কারণ লাগেজগুলো তো আমরা এই হোটেলে রেখে যেতে পারবো, তবে এই রুমের অ্যাক্সেস কিন্তু আর আমাদের কাছে থাকবে না, কারণ চেক আউটের সময় এই দরজা খোলার চাবিটি ওনাদেরকে দিয়ে দিতে হবে। এছাড়া সেরকম কোনোই নিয়ম নেই। তো চলুন রনিকে রেডি করে একবার ঘরটা ভালো করে দেখে নিই। দেখ লাস্ট একবার দেখে না সব। ফ্রিজ, ওইখানে মাম্মা আবিষ্কার করেছিল ওই গুপ্ত দরজাটা, ওর ভিতরে কি আছে জানি না। আভিয়ান, আভিয়ান, কাম 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 ফার্স্ট ফার্স্ট, কাম ফার্স্ট। তুই কোন দরজাটা আবিষ্কার করেছিলি? ও বাবা, এই ছোট্ট জায়গা দিয়ে এইটা, এই দরজাটা খুলতে পারোনি? ও তুমি খুলতে পারোনি, চাবি পাওনি। ওখানে কি আছে রে সিন্ধুকে? জিনিস আছে বাবা। চলে আয় চলে আয় চলে আয়, চলো টাটা করে দাও। ঘর সব দেখে নিয়েছো ঠিক করে? খাটের তলায় সব দেখে নিয়েছো তো? সব দেখেছো? চলো দুর্গা দুর্গা, চলো এবার চেক আউট করবো আমরা। এইদিকে যাবো আমরা, এই যে লিফটের দরজা। আমি ওইদিকে যাবো, দাঁড়াও, এরা এইদিকে তুই চলে যা, আমরা ওইদিকে যাবো। আচ্ছা চলো, আমলা যাবো, আমলাতে যাবো। আচ্ছা চলো হেঁটে হেঁটে চলো। দাদার হাতের এবার নামছে সিঁড়ি দিয়ে। কি সুন্দর সিঁড়িটা লাগছে। হ্যাঁ, ও সেই ভুতুরে ডলটা বাবা। চল চল তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাটা। সবকে টাটা করে দাও। হ্যাঁ এবার চলো, হ্যাঁ টাটা। হোটেল দ্রাইমোরেন, বাই 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 বাই। লাগেজপত্র সব কিছু হোটেলে জমা করে বেরিয়ে পড়েছি। আর এই যে হোটেলটা একবার আপনাদেরকেও ভালো করে দেখিয়ে দিলাম। সকাল 10টায় যেহেতু চেক আউট, আমাদের হাতে অনেকটা সময় আছে।
আর লাগেজপত্র এসব থাকলে খুব একটা ভালো করে ঘোরা যায় না, তাই লাগেজগুলো এই হোটেলে জমা রেখে আমরা বেরিয়ে পড়েছি। এই গার্মেন্টসেরই কয়েকটা দর্শনীয় জায়গা আজকে আমরা দেখব। তার মধ্যে একটা হচ্ছে পাটনাস ক্লাব, আর তার আগে আরও কয়েকটা জায়গা অবশ্য দেখব। তো আমাদের হোটেল থেকে বাসে করে এখন আমরা যাচ্ছি অলিম্পিয়া হাউসের কাছে। খুব একটা বেশি দূরে নয়, বাসে করে মোটামুটি 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। প্রথমেই আমরা যে জায়গাটায় যাব সেটা একটা ঐতিহাসিক জায়গা বলতে পারেন। প্রচুর গাড়ি যাচ্ছে এদিকটায়, দাঁড়ান আগে রাস্তাটা পার হয়ে নি তারপর বলছি। ওই যে লেখা আছে পাটনাস ক্লাব, এই জায়গাটার কথাই আপনাদের তখন বলছিলাম। আর সেখানে যাওয়ার পথেই এই ঐতিহাসিক জায়গাটা পড়ে। সামনেই যে অলিম্পিয়া হাউস লেখা বিল্ডিংটা দেখতে পেলেন, ওটা হচ্ছে একটা গেস্ট হাউস। আর এই গেস্ট হাউসটাও কিন্তু ঐতিহাসিক। আসলে 1936 সালে উইন্টার অলিম্পিক্সের জন্য এই জায়গাটা খুব বিখ্যাত। ঢোকার মুখেই দেখতে পেলেন উপরে অলিম্পিক্সের লোগো খোদাই করা আছে। আর এই হলো সেই অলিম্পিক স্কি স্টেডিয়াম। এই জায়গাটা দেখতে গেলে কোনো টিকিট লাগে না। আর এই সেই জায়গা যেখানে 1936 সালে উইন্টার অলিম্পিক হয়েছিল। 1936 মানে ভাবতে পারছেন, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগে। শীতকালে এই জায়গাটা পুরো বরফে ঢেকে থাকে। আর স্কি জাম্পিংয়ের যে ইভেন্টটা সেটা এখানে হয়েছিল। এখন তো গ্রীষ্মকাল বলে সমস্ত বরফ গলে গেছে, তবে শীতকালে কিন্তু এখনও এখানে স্কি জাম্পিং হয়। তবে গ্রীষ্মকালেও এখানে অনেক স্পোর্ট অ্যাক্টিভিটি হয়। আর এই হচ্ছে পুরো স্টেডিয়ামটা। আমরা যেহেতু অনেক সকাল সকাল এসেছিলাম, তাই আশপাশটা একদম ফাঁকা ছিল বলতে পারেন। ব্যাস, এখানে আর সেরম দেখার কিছু নেই। চলুন এবার আসল জায়গাটায় যাই। কালকে তুমি চলে এসেছিলে, একটা ললিপপ পেয়েছো, একটা ললিপপ। এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি অসম্ভব সুন্দর একটা জায়গা, কিন্তু এই যে দেখছেন এখানে লেখা আছে এই পয়েন্টের পর কোনো গাড়ি আর যাবে না। তো এই গোটা রাস্তাটা হচ্ছে একটা হাইকিং বা ট্রেলের রাস্তা। বেশিরভাগ মানুষই এখানে পায়ে হেঁটেই যান, তবে আরেকটাও উপায় আছে ঘোড়ার গাড়ি করে যাওয়ার। তবে এত সকালে আবার ঘোড়ার গাড়িও পাওয়া যায় না, অতএব একমাত্র উপায় হলো হেঁটে যাওয়া। আর আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি সেখানে কিন্তু কোনো রকম বাগি, স্ট্রলার এগুলো অ্যালাউ নেই। এই রাস্তা দিয়ে আপনি স্ট্রলার আনতেই পারেন, কিন্তু ওখানে ঢোকার মুখে কিন্তু স্ট্রলার আপনাকে বন্ধ করে দিতে হবে। আর ওই বন্ধ স্ট্রলার নিয়ে ক্লিফের মধ্যে দিয়ে হাঁটাটা খুবই কষ্টকর, তাই আমরা স্ট্রলারটাকে আর নিয়ে আসিনি। আর এতটা রাস্তা তো রনি হাঁটতেও পারছে না, হয় একবার ওর বাবার কোলে, ঘাড়ে, মাথায় চেপে চেপে যাচ্ছে। সেই সাথে আমার মাও পারছে না এতটা রাস্তা হাঁটতে, কারণ আমার মায়ের প্রচণ্ড পায়ের প্রবলেম। তো যেখানেই একটু ছোটোখাটো জায়গা পাচ্ছে বসার, একটু করে বসে রেস্ট নিয়ে নিচ্ছে। মামা দুজনে রেস্ট করছে, আর তুমি ললিপপ খাও। চলুন, অনেকটাই রেস্ট হয়েছে, দাঁড়ানোর বাবাকে জিজ্ঞেস করি আর কতটা রাস্তা বাকি আছে। কত রাস্তা এখনো? হাফটা এসছি। ও বাবা, আর হাফ মাত্র, অনেক তো। বেশি নেই তো, চল, অনেক তো। আর একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি এখানে কখনো বেড়াতে আসেন, একটা কমফোর্টেবল শু কিন্তু ভীষণ জরুরি। কোন দিকে যাবো? দুদিকেই লেখা। ওই তো হর্স ক্যারেজ আসছে, তাই তো। ওরা আসছে এখন, এইবার ওরা দাঁড়াবে, তারপরে যাবে, বুঝতে পারলি? 12টা থেকে ওই যে হর্স ক্যারেজ আসছে। এই দেখুন ঘোড়ার গাড়িগুলো আসছে। এত সকালে তো ওখান থেকে কেউ ফেরার নেই, তাই গাড়িটা ফাঁকাই আসছে। তবে সামনে একটা দোকান ছিল একদম ঢোকার মুখেই, ওখান থেকে আমরা কিছু খাবারও উঠিয়ে নিয়েছি আসার পথে। ওই দোকানটা থেকেই আমাদের বলল ঘোড়ার গাড়ি নাকি 12টা থেকে যায়। আর 12টা বাজতে তো এখন অনেক দেরি, তার মধ্যে আমাদের গিয়ে আবার ফিরতেও হবে, কারণ আজকে আবার আমাদের ফেরার ট্রেন। তাই আর অপেক্ষা না করে হেঁটেই চলে এলাম। আর এইদিকে একটা রাস্তা ঢুকে গেছে দেখছি, তাই একবার হেঁটে দেখতে এসছি এই রাস্তাটায় কি আছে। ওই নদীটাই দেখছি এখান দিয়েও বয়ে গেছে, আর সেরকম কিছু নেই। আর এদিকে রনিকে এবার আমি কোলে নিয়ে নিয়েছি, অনেকক্ষণ ওর বাবার কোলে কোলে ছিল। এতটা রাস্তা ওকে কোলে কোলে নিয়ে যাওয়াও তো মুখের কথা নয়, বলুন না। চিটে করে দিল গো। এ বাবা, আমার দেখো আমার উপরটা কি করেছে, দেখো দেখো। তুমি চিটে করে দিয়েছো বাবার মাথায়। তুমি লজেন্স খেয়ে বাবার মাথায় মুছেছো। এই তোমাকে আবার মুছছে। মুছে না। ইস, বাবার মাথায় পুরো দিল, চটচটে করে দিল একদম। মামা হাঁটো, চলো। ব্যাস হাঁটো, ব্যাস তো এবার হাঁটো। চলো মামা, চলো একটু হাঁটো, তারপরে আবার নেবো কোলে। না হাঁটলে তো কোলে নেবো। বাবরে, কতটা রাস্তা এখনো বাকি, লোকে যাচ্ছে।
দূরে। চলো আবার সেকেন্ড রেস্টের পর আবার জার্নি শুরু। মিস করে দিলে ঘোড়ার গাড়ি, দেখলে ঘোড়ার গাড়িটা মিস হয়ে গেল। লোকটাই তো বললো 12টা থেকে, 11টা জানলে দাঁড়াতাম। ঘোড়ার গাড়ি এই অবধি, ঘোড়ার গাড়িও আসলো, আমরাও পৌঁছলাম। ঘোড়ার গাড়িটা যেখানে নামায় দেখলেন সেখান থেকেও আরও বেশ খানিকটা হাঁটা। তো ফেরার পথে আমাদের এতটা হেঁটে এসে এখান থেকেই আবার ঘোড়ার গাড়ি ধরতে হবে। আর এই যে ডান দিকের জলধারাটা দেখছেন, এটা হচ্ছে একটা পাহাড়ি ঝর্ণা। আমরা যেখানে যাচ্ছি সেখানে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে এই পাহাড়ি ঝর্ণাটা বয়ে গেছে। অসম্ভব সুন্দর একটা জায়গা। এই রাস্তাটা দেখো, উঠতে পারবে? পারবে? এই যে টিকিট কাউন্টারের সামনে আমরা পৌঁছে গেছি। সেই 10টা 20-তে প্রায় আমরা যাত্রা শুরু করেছিলাম, আর এখন বাজে ঘড়িতে 11টা 5। এদিকে আমাদের হোটেল থেকেও কিছু ভাউচার দিয়েছে, সেই ভাউচারগুলো এখানে দেখালে টিকিটটা একটু সস্তায় পাওয়া যাবে। হয়ে গেছে আমাদের টিকিট কাটা। নর্মাল প্রাইস হচ্ছে 7.5 ইউরো করে, আর আমাদের নিয়েছে এই যে 6.5 ইউরো করে। তো 6.5 ইউরো মানে ভারতীয় টাকায় 600 টাকা মতন ধরতে পারেন। তবে আসল যে ট্রেলটা সেটা এখনও শুরু হয়নি, আরও কিছু দূর যাওয়ার পর সেখানে টিকিটটা দেখিয়ে ঢুকতে হবে। আর যাওয়ার পথেই এরকম কিছু পাথর রাখা ছিল, কি চকচকে দেখুন পাথরটা, আর ভীষণ ঠান্ডাও এটা। জানি না কি পাথর, সবাই একবার হাত দিয়ে দিয়ে তাই দেখছি। এইবার ফাইনালি আমরা এসে পৌঁছলাম যেখানে টিকিটটা দেখিয়ে ঢুকতে হবে। তবে এখানে তো জানেনই লোকজনের ব্যবহার খুবই কম, সব কিছুই মেশিনে চলে। তাই আমাদের টিকিটটা চেক করার জন্য বিশাল বড় একটা গেট করা আছে, আর এই যে এই মেশিনে টিকিটটা দেখিয়ে আমাদেরকে ঢুকতে হবে। টিকিটটা এখানে স্ক্যান করলেই মেশিনও হাসি মুখে আপনাকে জবাব দেবে যে হ্যাঁ, এবার আপনি ভেতরে ঢুকতে পারেন। আর এই পয়েন্টের পর থেকে দেখুন লেখা আছে সাইকেল, স্ট্রলার, হুইল চেয়ার বা এই ধরনের কোনো জিনিস কিন্তু এই পয়েন্টের পরে আর নিয়ে যাওয়া যাবে না। এই হচ্ছে মূল দরজা। দরজার মাথায় দেখুন লেখা আছে পাটনা ক্লাব, আর এটা 1910 থেকে 12 সাল অবধি বন্ধ ছিল। চলুন এবার এক এক করে ভিতরে ঢুকি। বাবা কি অন্ধকার ভিতরটা। হাইটটাও কিন্তু খুব একটা বেশি নয়, তাই মাথাটা দেখে যেতে হবে। ওয়াও কি অসম্ভব সুন্দর দেখুন, জলের রংটা কি চমৎকার। আর এদিকে মা বলছে, আমি মাকে আসলে বলেছিলাম তোমার পায়ের প্রবলেম, এতটা তুমি হাঁটতে পারবে না। ভেতরেও কিন্তু অনেকটা হাঁটা, তাই একদম ঢোকার মুখেই সামনে যে দোকানটা ছিল বলেছিলাম তুমি ওখানে বসে থাকো, আমরা আবার ফেরার পথে তোমাকে নিয়ে যাব। তাই বলছে যে না এলে কি মিস করতাম, বনি আমাকে আসতে না করেছিল। আমার বাড়ির ডাকনাম আসলে বনি, মা আমাকে ওই নামেই ডাকে। আর এই যে পাটনা ক্লাব, আপনাদেরকে আগেই বলেছিলাম যে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে একটা পাহাড়ি ঝর্ণা বয়ে এসে একটি নদী সৃষ্টি করেছে। সেই নদীটি এই গোটা রাস্তাটি জুড়ে বয়ে গেছে। নদীটার নাম হলো পাটনাক নদী। আর এই জায়গাটায় দেখুন পাহাড়ের গায়ে কি সুন্দর একটা রামধনু সৃষ্টি হয়েছে। সবাই দেখলাম এই জায়গাটায় দাঁড়িয়ে ছবি তুলছে, তাই হঠাৎ চোখে পড়ে গেল। আর এই গোটা রাস্তাটা কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি। হ্যাঁ, এরপর মেনটেন করা হয়েছে ঠিকই, কিন্তু এই রাস্তাটা আসলে পুরোটাই প্রাকৃতিকভাবে তৈরি হয়েছিল। কোথাও পাহাড়ের গা বেয়ে পাহাড়ি ঝর্ণা, কোথাও আবার একদম অন্ধকার গুহার মধ্যে দিয়ে পথ চলা। আর এই জায়গাটা দেখুন কি অপূর্ব, এত ফোর্সে এই পাহাড়ি ঝর্ণার জলটা পড়ছে, পুরো ধোঁয়ার মতন এখান দিয়ে বেরোচ্ছে। আর কোথাও আবার পাহাড়ের মাথার ওপর থেকে এইভাবে অনবরত বৃষ্টির ফোঁটার মতন টপ টপ করে জল পড়ছিল। গোটা রাস্তাটা জুড়ে সমানে পাশ দিয়ে বয়ে চলেছে এই নদীটি। আর এত সুন্দর জলের রংটা। এই গোটা রাস্তাটা ছিল প্রায় 700 মিটার লম্বা। এখন আমরা যেটা দেখছি এটা তো গ্রীষ্মকালের রূপ, শীতকালেও কিন্তু এর একটা ভয়ঙ্কর সুন্দর রূপ থাকে। এই গোটা ঝর্ণাটা তখন বরফ হয়ে যায়। হাঁটতে তো অসম্ভব ভালো লাগছে, চারিদিক দিয়ে ঝর্ণার জল, পাহাড়, নদী। তবে মুশকিলটা হলো রনির এবার একটু একটু ঘুম পেয়ে গেছে। আর ব্যাস, ও উঠে পড়েছে বাবার কোলে, কখনো দাদুর কোলে। আমি যেহেতু ভিডিও করছি তাই আর আমি ওকে কোলে নিতে পারছি না। ওই দেখুন বলতে বলতে ঘুমিয়েও পড়েছে। আর এই ঘুমন্ত বাচ্চা নিয়ে এত দূর হেঁটে যাওয়া যায়? আর এই জায়গাটায় দেখুন পাহাড়টাকে কেমন তারের জালি দিয়ে বেঁধে রেখে দিয়েছে। এদিকে রাস্তা যে কত দূর কোথায় শেষ হবে কিছুই বুঝতে পারছি না। মাঝে মাঝে কিছু লোককে দেখছি উল্টো দিক থেকেও হেঁটে আসতে। যারা ফিরছে অনেককেই জিজ্ঞেস করলাম যে রাস্তাটা শেষ কোথায়, সেরকমভাবে কেউই কিছু বলতে পারলো না। তাই ওরা ঠিক করলো এদিক দিয়ে যখন ফিরতে হবে ওরা ফিরে যাক, আমি পুরো রাস্তাটা গিয়ে দেখে নয় তাড়াতাড়ি করে ফিরে আসবো। মা তো অত তাড়াতাড়ি হাঁটতেও পারবে না,
আর রনিকে কোলে নিয়ে অভিকও অত তাড়াতাড়ি হাঁটতে পারছে না। আপনারাই তাহলে চলুন আমার সঙ্গে। মনে হচ্ছে একদম কাছাকাছি এসে গেছি। এই জায়গাটা, ঝর্ণাটা দেখে তো অন্তত তাই মনে হচ্ছে। হ্যাঁ, এই তো জালি দিয়ে ঘেরা। এ মা, ওরা বেরিয়ে গেল। এই রাস্তাটা দিয়ে আর একটু হাঁটতেই মনে হয় বেরোনো যেত। এটাই শেষ পয়েন্ট। এই তো বেরিয়ে এখানে গেটও দেখতে পাচ্ছি। ও, বেরোতে গেলেও আবার টিকিট লাগবে। সে এক কাণ্ড হয়েছিল জানেন। ওই জায়গাটা দিয়ে বেরোতে গিয়ে দেখি ওটা সম্পূর্ণ আলাদা জায়গা। বাবা মারা তো উল্টো দিকে ফিরে এসছে। ভাগ্য ভালো ওখানে এক ভারতীয়ের সঙ্গে আলাপ হয়েছিল। কাউকেই তো জিজ্ঞেস করে কোনো সদুত্তর পাচ্ছি না। তারপর হঠাৎ ওনাদের দেখা পেতে জিজ্ঞেস করলাম, এই রাস্তা দিয়ে বেরোলে কি যে রাস্তায় ঢুকেছি সেই রাস্তাতেই পৌঁছতে পারবো? তখন ওনারা জানালেন যে না, যে রাস্তায় এসছো গোটা রাস্তাটা আবার হেঁটে ফিরতে হবে, তবেই যেখান দিয়ে ঢুকেছো সেখান দিয়ে বেরোতে পারবে। সে কি কাণ্ড বলুন দেখি। আবার অতটা রাস্তা হেঁটে হেঁটে এসে তবে এখান দিয়ে বেরোলাম। সে তো বেরিয়ে পড়েছি, বেরিয়ে আবার কাউকে দেখতে পাই না। এদিকে ফোন করছি, কারোর ফোনও লাগে না। কারণ ওই পাহাড়ি জায়গাটায় টাওয়ার পাওয়া খুব অসুবিধা। আমি তো পড়ে গেছি মহা চিন্তায়, সে বেরোতেও পাচ্ছি না। তারপর ওখানে হঠাৎ এক সিকিউরিটি গার্ডকে দেখতে পাই। ওনাকেই তারপর জিজ্ঞেস করি যে এরকম দুজন বয়স্ক মানুষ, একটা ছোট বাচ্চা এরকম দেখেছেন কিনা। সে তো তারা ডেসক্রিপশন শুনে বুঝতে পারবেন না, সেটা তো খুবই স্বাভাবিক। কিন্তু মোবাইলে ওদের ফটোটা দেখাতেই উনি চট করে চিনে গেলেন যে হ্যাঁ, বেশ অনেকক্ষণ আগে ওনাদের উনি বেরোতে দেখেছেন, আর বাইরেই নাকি বসে আছে। কিন্তু আমার কাছে তো টিকিট নেই বলে আমি বেরোতেও পারছি না। ভাগ্য ভালো ওখানে টিকিট ছিল না, নইলে তো আমি ওদিক দিয়ে বেরিয়ে যেতাম। তারপর ওনাকে বলতে উনি আমাকে বেরোনোর ব্যবস্থা করে দিলেন। আমি জানি সেই সিকিউরিটি গার্ডটাকে তোদের ফটো দেখালাম, তো সিকিউরিটি গার্ডটা চিনতে পেরেছে। ফটো দেখাতে বলছে হ্যাঁ 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 আমি তো এদেরকে বেরোতে দেখেছি। আর তোর ছবিটা দেখে তারপরে আরেকজন ইন্ডিয়ান ছিল, সে বলছে হ্যাঁ হ্যাঁ একে আমি দেখেছি, এ বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে বসে আছে। কি কাণ্ড! আরে আমি কতবার যে তোকে ফোন করছি, কেন জানি না ফোন যাচ্ছে না তোর। আমি কখনো দাঁড়িয়ে আছি, আবার এগিয়ে গেলাম। ওই মধ্যে তো এগিয়ে গিয়ে আর তোকে দেখতে পাচ্ছি না। তারপর লম্বা লাইনটা দেখলে পরে হয়েছে। হ্যাঁ, মানে ঢোকার জন্য কত লম্বা লাইন। যত সকাল সকাল দেখবে সবই অতই ভালো। 8টায় খুলে যাও, 8টায় যাও। এখানে পুরো জঙ্গল, এখনো লোকে যাচ্ছে। তার ভালো জিনিসটা মিস করে যাবে। ঘোড়ার গাড়িতে চাপাও মিস করে যেতে। ব্যাস, ঘোড়ার গাড়ি এই পর্যন্তই। তবে ঘোড়ার গাড়িতে কিন্তু রনিরও টিকিট লেগেছে, যদিও হাফ টিকিট। আর এইদিকে কি কাণ্ড করেছে দেখুন, কোন গাড়ির চাকার মধ্যে হাত ঢুকিয়ে পুরো কালি ঝুলি মেখে এসছে। তবে আরেকটা জিনিস আমি কিন্তু বলবো, ঘোড়ার গাড়ি যদি আপনারা একবার চড়তে চান তাহলে যাবার পথে না গিয়ে ফেরার পথে ঘোড়ার গাড়ি নেওয়াটাই ভালো। কারণ যাবার সময় অনেকটা এনার্জি থাকে, ফেরার পথে এতটা হেঁটে ক্লান্ত হয়ে গিয়ে তখন ঘোড়ার গাড়িতে ফিরতে বেশ ভালো লাগবে। আপাতত ঘড়িতে এখন 1:45 মতন বাজে। এখান থেকে সোজা ফিরবো হোটেলে। হোটেল থেকে লাগেজগুলো কালেক্ট করে যাব স্টেশনে। তবে লাঞ্চেরও একটা ব্যবস্থা করতে হবে। ভাবছি স্টেশন থেকেই লাঞ্চের কিছু জিনিস প্যাক করে নেব। আর হোটেলে ফেরার পথে আবার দেখতে পেলাম কি সুন্দর এরকম পুরনো দিনের গাড়ি করে করে সব লোকজন যাচ্ছে। আর এই যে ড্রেসটা পরে বসে আছে, এটা হলো এখানকার ট্র্যাডিশনাল ড্রেস। আমরা যেরকম যে কোনো উৎসব অনুষ্ঠানে মেয়েরা শাড়ি, ছেলেরা ধুতি পাঞ্জাবি পরতে পছন্দ করি, এখানে আবার এনারা যে কোনো অনুষ্ঠানে এরকম ট্র্যাডিশনাল ড্রেস পরেন। পরপর কত গাড়ি আসছে দেখুন, আর কত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তবে আমাদের আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাদের এখান থেকে লাগেজগুলো নিয়ে আবার স্টেশনে যেতে হবে। আর এই গাড়িগুলো যেমন চাষবাস করা ট্রাক্টর গাড়ির মতন অনেকটা, তাই আমাদের যেমন নবান্ন উৎসব হয়, হয়তো ওরাও এরকম কিছুই সেলিব্রেট করছে। তবে এ ব্যাপারে সঠিক আমার কোনো ধারণা নেই। আপনারা কেউ জানেন এটা কী ধরনের অনুষ্ঠান? যাবার পথেও দেখলাম এরকম গাড়ি প্রচুর যাচ্ছিল। আর এইসব গাড়ি দেখতে দেখতে পৌঁছে এখন আমরা বাসে করে যাচ্ছি। বাজে এখন 2:45 মতন। আর এই ঝামেলা তো আমাদের লেগেই আছে জানেন। মাঝপথে কিছুটা রাস্তা ট্রেন যাবে না, তাই এই বাস সার্ভিসটা দিয়েছে। মুরনাও থেকে বাসে করে আমরা একটা জায়গায় যাব, সেখান থেকে আবার একটা ট্রেনে করে আমরা যাব মিউনিক। এই হচ্ছে বাসের ভেতরটা। বাসটা খুবই ভালো ছিল, যেরকম ট্যুরিস্ট বাসগুলো হয়, খুবই কমফর্টেবল সিট। কিন্তু ওই যে স্ট্রলারটাকে আমাদের ফোল্ড করে ঢুকিয়ে রাখতে হয়েছে। তবে বাসের জানলা দিয়ে বাইরের দৃশ্যটা ছিল অপূর্ব। নীল আকাশ আর এই সবুজ মাঠটা এত ভালো লাগছিল দেখতে। তার মধ্যে অভিক আর মা আর এক কাণ্ড ঘটিয়েছে। মা গেছে দুরুম করে পড়ে, আর অভিকের গেছে পা মচকে।
দুজনেরই ভীষণ জোরে লেগেছে। আর ফাইনালি এই 6টা বাজতে 10 নাগাদ আমরা ট্রেনে চললাম। এটা করে আমরা ডাইরেক্ট এবার স্টুটগার্ট যেতে পারবো। আর যখনই আইস ট্রেনে যাই সবসময় চেষ্টা করি এই কিন্ডার কামরাটা খুঁজতে, যদিও বুকিং থাকলে পাওয়া যায় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পেয়ে যাই। রনি এতক্ষণ ঘুমোতে ঘুমোতে আসছিল, ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়ল। এদিকে দাদুভাই ঘুমোচ্ছে, এদিকে ওর দাদাও ঘুমোচ্ছে। লাগছে বাবা, দিলাম। দাদুভাই দুজনেই ঘুমোচ্ছে, একজন ধপাস করে পড়েছে আরেকজন পা মুচকেছে, দুজনেরই অবস্থা খারাপ। একজন ধপাস ধপাস। আমি বসে পড়তাম না, আমি চলতে পারতাম না, আমি চলতে পারতাম ওটা সেরকম ব্যথা হয়ে চলছিল। এমা ও তো আবার ঘুমিয়ে পড়লো রে। না না, ওই যে ম্যানহোল গুলো থাকে না, ওটা উঁচু নিচু ছিল, আর ও কি করছে মানে এরকম করে লাফাতে গেছে, ঠিক আছে? তো ওইটা ওকে সামলাতে গিয়ে আমি নিচটা খেয়াল করি, তারপরে আমার পাটা গেছে, মানে ভালো লেগেছে। তো বস না, বস। তোমার যেটা বলছি সেটা করো। হ্যাঁ, পরে লাগাও, এখন লাগাচ্ছি। এখন জুতোতে টাইট আছে তো, এখন ঠিক আছে। ফুলে টুলে যায়নি তো আবার? বাবা তুই যে হারে মচকাচ্ছিস, ওই তো 230 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। আমি 270 দেখেছি। আমরা এখন টিফিন হচ্ছে, বিস্কিট, কেক। কার কি চাই বলো? এখানে একটা চাওলা আছে না, প্ল্যাটফর্মে কোনো চাওলা নেই। কি কলকাতার মতন, এটাই ভালো বলেছো, ট্রেনে একটা চাওলা আসে না। কলকাতার মতন এই চায় ঝালমুড়িও নেই তো খেতে দিই। ঝালমুড়িও চাই তোর আবার? এর তো ঝালমুড়ি সিঙ্গারা, আমাদের এগুলো চাই, তোমার চাই। সত্যি এই বিদেশের ট্রেনে একটা জিনিস বড় মিস করি, চাওলা, একটু ঝালমুড়ি, একটু ভেলপুরি, চপ, কিছু না কিছু যেমন ভারতীয় রেলে উঠতেই থাকে, এখানে আবার সেই জিনিসটা পাওয়া যায় না। আর বেশ লম্বা টানা ঘুম দিয়ে রনি এবার উঠেছে। আর ও ঘুমোচ্ছিল বলে ওকে খেলনাটাও দিল না, একটা টিকিট দিয়ে গেছে। এই যে দাঁড়ানিটা এবার ওকে দিই, ও খেলনাটা নিয়ে আসুক। এই না মাম্মা, তোমাকে ছাড়া দিল না, যাও নিয়ে যাও, যাও একটা খেলনা নিয়ে এসো, তোমাকে দেখতে চাই। ভালো ভালো মাম্মা কি পেয়েছে তার বদলে? একটা বিস্কুট। ভালো, এটা পেলে না মাম্মা, ডেট দিয়ে দিয়েছে 13ই আগস্ট, 512 আইস। আজকে ডেট তো দিয়ে দিয়েছে, কিন্তু পেলে তো না। ওই ট্রেনগুলো না মাম্মা, ওই ট্রেনগুলো পেতে, তার বদলে তোমাকে বিস্কুটটা দিয়েছে, এটা দিয়েছে তার বদলে। আপনারা অনেকেই হয়তো জানেন এবছর ইউএফা কাপ হোস্ট করছে জার্মানির স্টুটগার্ট। এই যে স্টেডিয়ামটা দেখা যাচ্ছে, এখানেই খেলাগুলো মেনলি হবে, আরও অনেক জায়গাতেও হবে। এই স্টেডিয়ামটার নাম হলো মার্সিডিজ বেঞ্জ এরিনা। চলো স্টুটগার্ট আ গিয়া, টাটা। 2 মিনিট নাম না, খেলা করছি। আজকে তো দিদার সাথে ম্যাচিং নয়, হ্যাঁ ম্যাচিং তো। এ বাবা, ডাক 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 ডাক। এই দেখো দিয়া আর তুমি ম্যাচিং, ইয়েলো। মামা বাড়ি যাবে? তাহলে কোথায় যাবে বলো? আচ্ছা ঠিক আছে, বুঝেছি। বাড়ি যাবে না, ঘুরবে, সারাদিন ঘুরবে তুমি? ও কিছুতেই বাড়ি যেতে চায় না, সারাক্ষণ বাইরে বাইরে ঘুরবে। তবে আমাদের ঘোরা আপাতত এখানেই শেষ। পৌঁছে গেছি বাড়ি। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা। জুজুবুড়ো যাবে? আয় দেখ, জুজুবুড়ো আসছে, তুই খোল, তাড়াতাড়ি খোল।